তাহলে আসেন আমরা সরাসরি আজকে ভার্বে চলে যাই, যেখান থেকে একটি প্রশ্ন আপনি পাবেন। জিরান পার্টিসিপল থেকে একটি প্রশ্ন আসে, জিরান পার্টিসিপল আপনাদের হয়নি, তার মানে আসেন একটু ভার্বে চলে যাই। দেখেন এই ভার্ব যখন আমরা বলছি, ভার্ব হচ্ছে কি কোনো কিছু করা থাকা বা হওয়াকে ভার্ব বলে, তাই না? যে কোনো কিছু একটা করা থাকা বা হওয়াকে ভার্ব বলে। কিন্তু যে কোনো কিছু করা থাকা বা হওয়া যে ভার্ব, এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ বা ভার্বের যে ডেপথ একটি সেন্টেন্সে সেটা কতটুকু ভেতরে বা গভীর, সেটা আপনার জানা প্রয়োজন এখান থেকে। অর্থাৎ একটি ভার্ব কিভাবে আমি চিনতে পারি একটি সেন্টেন্সে, সেটা যেমন আমার জানা প্রয়োজন, ঠিক তেমনি একটি সেন্টেন্সে ভার্বের গুরুত্বটা কি। কোনো কিছু করা থাকা বা হওয়াকে ভার্ব বলে, এভাবে পরীক্ষায় জীবনেও প্রশ্ন আসবে না যে ভার্ব মানে কোনো কিছু করা থাকা বা হওয়া। এটা যদি আপনি প্রশ্ন করেন বা এটা যদি আপনি এক্সপেক্ট করেন যে পরীক্ষা আসবে, জীবনও আসবে না। এখান থেকে ভার্বের থেকে প্রশ্ন আসবে যে ভার্বের যে ডেপথ আছে, সেটা ভার্বের গুরুত্ব কতটুকু একটি সেন্টেন্সে, জিরান পার্টিসিপল এর ভেতর থেকে প্রশ্ন আসবে। অর্থাৎ এই সংক্রান্ত কিছু জায়গা আছে যে সংক্রান্ত জায়গা থেকে সাধারণত প্রশ্ন আসতে পারে। তাহলে আসেন আমরা যদি ভার্ব বলি, ভার্বের ক্ষেত্রে ভার্ব তো আমরা জানি যে একটি সেন্টেন্সে ভার্ব আমরা চিনবো কিভাবে, যখন একটি ফাইনাইট মানে একটি ভার্বের যখন আপনার কি একটি সেন্টেন্সে থাকবে সেটি সেন্টেন্স হবে। ভার্ববিহীন কি সেন্টেন্স হয় বলেন তো? এটা তো আপনাদেরকে এতটুকু তো পড়িয়েছে যে ভার্ব একটি সেন্টেন্স হতে গেলে অবশ্যই দেয়ার শুড বি আ ভার্ব, এবং উইদাউট আ ভার্ব দেয়ার ক্যান নট বি আ সেন্টেন্স। এটা তো আপনারা জানেন। জি স্যার। ঠিক আছে, এখন ভার্বের দুটো জায়গা দেখিয়েছিলাম, যে একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, সেটা মনে আছে? সেই জায়গায় আজকে আমরা আলোচনা করব। দেখেন ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, একটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। আসেন একটু দেখি। দেখেন ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, এবং অপরটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। যা জানেন তা তো জানেনই ছোটবেলা থেকে, কিন্তু যা জানেন না আজকে এমন অনেক কিছু নতুন শিখবেন, যে জিনিসটা হয়তোবা আপনাকে যারা পড়িয়েছে তারাও হয়তোবা জানতো না, ইভেন এখনো জানেন না। এমন অনেক ইনফরমেশন আছে যে ইনফরমেশন গুলো কিছুক্ষণের মধ্যে আপনারা শিখবেন। খুব খেয়াল করে কেয়ারফুলি ক্লাসটা করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে যদি আমরা বলি ভার্বকে বলা যায় ফাইনাইট ভার্ব এবং ভার্বকে বলা যায় নন ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট কথাটির অর্থ কি? ফাইনাইট ভার্ব কথাটির অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া। ফাইনাইটের কথা হচ্ছে সমাপিকা ক্রিয়া, এবং নন ফাইনাইট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। এখন সমাপিকা ক্রিয়া কিভাবে চিনবো এবং অসমাপিকা ক্রিয়া কিভাবে চিনবো? দেখেন সমাপিকা ক্রিয়ার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এবং প্রিন্সিপাল ভার্বকে আমি আরো দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিট ট্রানজিটিভ ভার্ব, এবং অপরটি হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব, তাই তো? ইনট্রানজিটিভ ভার্ব। এবং আরো একটা জায়গা আছে ফাইনাইট ভার্বে, সেটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। এখন অক্সিলারি ভার্ব আমরা যদি বলি, অক্সিলারি ভার্বকে আরো দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, এবং অপরটি হচ্ছে কি মডাল অক্সিলারি, তাই তো? মডাল অক্সিলারি। এবং নন ফাইনাইট ভার্বকে যদি আমি বলি, নন ফাইনাইট ভার্বকে যদি আমি বলি, নন ফাইনাইট ভার্বেরও কিন্তু দুটো প্রকার ভেদ রয়েছে, সরি তিনটি প্রকার ভেদ রয়েছে। এই নন ফাইনাইট ভার্বের তিনটি প্রকার ভেদ রয়েছে। একটি হচ্ছে জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, যেখান থেকে সাধারণত প্রশ্ন আসে। একটি হচ্ছে জিরান্ড, তারপর হচ্ছে পার্টিসিপল, এবং সর্বশেষে হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ। এই জায়গা থেকে সাধারণত এটাই হচ্ছে আজকে আমাদের যে লেকচার আছে সেই লেকচারের কন্টেন্ট, ঠিক আছে? তাহলে যদি আমরা বলি জিরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভ, যেখান থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে, এবং বাকি যে জায়গাটি আছে সেটা কি
প্রিন্সিপাল ভার্ব সেটিও আমাদের বোঝা প্রয়োজন, এবং প্রিন্সিপাল ভার্বের মধ্যে যে ট্রানজিটিভ ভার্ব আছে, ইনট্রানজিটিভ ভার্ব আছে, সেগুলো আমাদের বোঝা প্রয়োজন। তাহলে আসেন সবার আগে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের পার্থক্যটা বোঝা প্রয়োজন। পরীক্ষা অনেক সময় এটাও আসে যে নিচের কোনটি ফাইনাইট ভার্ব, নিচের কোনটি নন ফাইনাইট ভার্ব, সেটা যদি বুঝতে হয় ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের পার্থক্য আমার বোঝার, ফাইনাইট ভার্বকে আমরা কিভাবে চিনবো, নন ফাইনাইট ভার্বকে আমরা কিভাবে চিনবো, এই বেসিক পার্থক্য থেকে অনেক সময় প্রশ্ন আসে। আসেন একটু দেখি, আমরা যখন ফাইনাইট ভার্ব বলছি যেই ভার্বটি তার রূপের পরিবর্তন করতে পারে, এক কথায় যেটা বলবো, আসেন ফাইনাইট ভার্ব, একটি ফাইনাইট ভার্ব, একটি ফাইনাইট ভার্ব তার রূপের পরিবর্তন, তার রূপের পরিবর্তন করে থাকে, পরিবর্তন করতে পারে নাম্বার, পার্সন ও টেন্সের উপরে ভিত্তি করে, নাম্বার, পার্সন ও টেন্স এর উপর ভিত্তি করে, নাম্বার, পার্সন ও টেন্সের উপরে ভিত্তি করে একটি ফাইনাইট ভার্ব তার রূপের পরিবর্তন করতে পারে। মাঝখান দিয়ে যে কথাগুলো যে দেখেন, রস্বীকার আছে, ত আছে, কিন্তু এর মাঝখানে কিছু নাই, এই জাতীয় জায়গাগুলো হচ্ছে বোর্ড বেশি ফাস্ট লিখলে অনেক সময় বোর্ডটা নিতে পারে না, তো সেজন্য বুঝে লেখার চেষ্টা করবেন। যে এই জাতীয় যদি কোনো একটা জায়গা না বোঝেন সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, কিন্তু বুঝে যাবেন আশা করছি। ভিত্তি করে, ঠিক আছে, এই যে দেখেন আবার ডাবল চলে এসছে এবার। তাহলে যদি আমরা বলি স্যার কথা বলবো, কথা বলার সুযোগ পাই না, এত কথা বলবেন, কত কথা বলে রে। আচ্ছা, কে বললেন এটা? সুমি, সুমি বলছেন। সুমি কোথায় আছেন? সুমি, হ্যাঁ সুমি, আপনাকে আনমিউট করে দিয়েছি। সুমি ভালো আছেন? এখন তো সবাই কমেন্ট করবেন। অনু আক্তার ঢাকা, আনমিউট করে দিয়েছি। আরো দু একজনকে আনমিউট করে দেই। এসি, এই আপনি কি এসি হয়ে গিয়েছেন? ওই যে আমি মাঝে মধ্যে দুষ্টুমি করে বলে যে এসি হন তাহলে লাভ আছে, সেই এসি হয়ে গিয়েছেন? স্যার হ্যাঁ আমার স্যার, ইয়াতে তো নাম দেওয়া ছিল স্যার, কি নাম দেওয়া ছিল? সোহেল রানা। সোহেল রানা, তাহলে এসি কেন আপনার নাম এখন? এখন আমিও তো বুঝতেছি না, ওইখানে সোহেল রানার নাম দেওয়া আছে। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে আমি মাঝে মধ্যে আমার স্টুডেন্টরা যখন বলে যে স্যার আপনার ফ্যান এই সেই, তো তখন আমি মাঝে মধ্যে বলে থাকি যে আপনি ফ্যান হয়ে লাভ নাই, গরমের দিন বেশি আসছে, এখন এসি হওয়ার দরকার আছে। তো এসি হয়ে গিয়েছেন আপনি, যাই হোক আবার এসি পেয়ে গেলাম আমি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পড়ি, এরপরে আবার অনেককে আনমিউট করে দিব, ঠিক আছে? তাহলে যেটি বলছিলাম, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন স্যার। স্যার আমি গাইবান্ধা থেকে বলছি স্যার। কয়টা গাই বেঁধে রেখেছেন বলেন আগে সেটা। জি স্যার। গাই কয়টা বেঁধে রেখেছেন? স্যার দুটা আছে স্যার। গুড, ভেরি গুড। তাহলে গাইগুলোকে কি বলে যে আপনি ভালো করে বেঁধে রাখেন, যেতে দিয়েন না, নাইলে লালমনিরহাট চলে যাবে আবার, ঠিক আছে? স্যার আমি আপনাদের বিদ্যাবাড়ি স্যার মানে নিয়মিত স্টুডেন্ট বলতে গেলে। আচ্ছা স্যার আমার সামনে নিবন্ধনের ভাইবা আছে স্যার। হ্যাঁ, আচ্ছা, তো বিষয়টা হলো স্যার এটা আপনাদের থেকেই মানে আমি ফার্স্ট টাইম আপনাদের ওখানে কোচিং করার পর মানে সার্থকতা পেয়েছি আর কি। ওকে। তো আমার 11 তারিখ ভাইবা আছে স্যার। তো আমার ওই আবেদনের সময় জন্ম তারিখটা ভুল করা পড়ছে স্যার। আমার সব ঠিক আছে, শুধু 26 জায়গায় 24 চলে আসছে। তো স্যার করণীয় কি স্যার, এখন কি করব? এটা একটু করবেন, এটা কোথায় গেল? এটা আপাতত ভাইবার সময় আপনি একটা অ্যাপ্লিকেশন নিয়ে যেতে পারেন, বা সেই যে অফিসটা আছে সেই অফিসে একটু করবেন আর কি। আপনার কি বলে যে করবেন, মানে একটা জিজ্ঞাসা করে, বা তাদেরকে আসলে তাদের সম্পর্কে এই ব্যাপারটা জানবেন যে এই জাতীয় ভুলগুলোর ক্ষেত্রে আপনারা কি করতে হয়। এটা যদি আমি একটা বলে দিই, আবার অ্যাপ্লিকেশন যদি প্রথমেই নিয়ে যান, সেক্ষেত্রে ধরেন তারা এটা খেয়ালই করলো না, কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য ঝামেলা হয়ে গেল, তারা হয়তো বা দেখলো। তো সেজন্য আপনি আগে যোগাযোগ করেন, আপনি আগে ওইখানে যোগাযোগ করেন যে এটার জন্য কি করতে পারি। সেক্ষেত্রে সাধারণত বিসিএস এর পরীক্ষায় দেখা যায় যে বিসিএস এর রিটেনের আগে, প্রিলিমিনারির পরে রিটেনের আগে একটা সময় কিন্তু এইটা কারেকশন করার সুযোগ দেয়, ঠিক আছে? এটা কারেকশন করার সুযোগ দেয়, আপনি অ্যাপ্লিকেশন করে গিয়ে পিএসসি তে গেলে দেখলেই তারা এটা কারেকশন করে নেয়। তো সেক্ষেত্রে আপনাদের এক্ষেত্রেও উপায় আছে বলে আমি বিশ্বাস করি, কিন্তু সেটা কি, সেটা আপনি সেই সংশ্লিষ্ট অফিসে গিয়ে জানতে হবে, ঠিক আছে? স্যার আগে জানালে যদি আমাকে আবার ক্যান্সেল করে স্যার? না, আগে জানাবেন না, এটা তো আপনি তো আর আপনার আইডি কার্ড নিয়ে যাচ্ছেন না, আপনি সেই অফিসে যাবেন,
সে অফিসে গিয়ে জিজ্ঞাসা করবেন যে এরকম এরকম একটা প্রবলেম আছে, এটা এখন কি করা যায়। আপনি আপনার আইডি কার্ড তো আর নিয়ে যাচ্ছেন, আপনাকে আপনার আইডি কার্ড নাম্বার কে সে জানবে, আপনার নাম কি সে জানে, আপনি just আইডি কার্ড তো সঙ্গে নিতে হচ্ছে স্যার, আইডি কার্ড সার্টিফিকেট সব তো সঙ্গে নিতে হচ্ছে, কিন্তু এটা সব ঠিক আছে, শুধু আমি বুঝতে পেরেছি, ওইটাই আপনি একটু জিজ্ঞাসা করবেন তাহলেই হবে। ঠিক আছে, ওইটা তাদেরকে একটু জিজ্ঞাসা করবেন সেই সংশ্লিষ্ট অফিসে, তখন তারা দেখবেন আপনাকে কোন একটা সলিউশন দিয়ে দিবে। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। তাহলে যেটা বলছিলাম যে এই ফাইনাইট ভার্ব, একটি ফাইনাইট ভার্বকে আমরা কিভাবে চিনবো? একটি ফাইনাইট ভার্ব নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী তার রূপের পরিবর্তন করতে পারে। ফর এক্সাম্পল, এটা কিভাবে আসলে রূপের পরিবর্তনটা করে দেখেন তো। আমি যখন বলছি হি ইটস, আই ইট, আই গো, আই ওয়েন্ট, এবং হি had gone, he had gone, এই যে প্রত্যেকটি ভার্ব আছে তাদের রূপের পরিবর্তন কিন্তু করতে পারছেন। ইটস, ইট কে ইটস হয়েছে, কারণটা কি? থার্ড পার্সনের সাথে রূপের পরিবর্তন করা যায়। ফার্স্ট পার্সনের সাথে ইট হয়েছে, আবার এটাকে পাস্ট টেন্সে আপনি বললে অ্যাট হয়ে যায়, রূপের পরিবর্তন করতে পারেন। গো কে ওয়েন্ট করেছেন, গন করেছেন, রূপের পরিবর্তন করতে পারেন। সিমিলারলি অক্সিলারি ভার্ব, আপনি অ্যাম অথবা ইজ কে ওয়াজ অথবা ওয়ার বানাতে পারেন, তাই তো? শ্যাল কে আপনি শুড বানাতে পারেন। সিমিলারলি উইল কে উড বানাতে পারেন, যাদের ক্ষেত্রে আপনি কি করতে পারেন? টেন্সের পরিবর্তন করতে পারেন, টেন্স অনুযায়ী একটি ভার্বের রূপের পরিবর্তন করতে পারেন, নাম্বার অনুযায়ী রূপের পরিবর্তন করতে পারেন, পার্সন অনুযায়ী রূপের পরিবর্তন করতে পারেন। এমন কাজগুলো আপনি যদি করতে পারেন তাহলে তারাই হয়ে যাচ্ছে কি? একটি ফাইনাইট ভার্ব। অর্থাৎ যেই ভার্বের রূপের পরিবর্তন করা যায় সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং সেই রূপের পরিবর্তন হয় নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী। এবং আমি যদি বলি নন ফাইনাইট ভার্ব, বাকি থাকে কি? নন ফাইনাইট ভার্ব, তাই তো? নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বকে, নন ফাইনাইট ভার্বকে নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায় না। নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায় না। নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায় না। নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী নন ফাইনাইট ভার্বকে পরিবর্তন করা যায় না। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন রিডিং is a good habit, তাহলে রিডিং ইজ আ গুড হ্যাবিট যখন বলছেন, এই রিডিং কে কি আপনি পরিবর্তন করতে পারেন? রিডিংস বলতে পারেন, রিডিং বলতে পারেন, কোনো কিছু বলতে পারেন না। এক্ষেত্রে এটার কোনো পরিবর্তন করা সম্ভব না। সিমিলারলি আপনি যদি বলেন আই ওয়ান্ট টু রিড, এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকেও তো পরিবর্তন করা যায় না। একটি সেন্টেন্সে সবসময় টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি থাকে তার পরিবর্তন হয় না, টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্মই বসে। তার মানে যদি আমরা বলি যে এই দুটো ভার্ব যাদেরকে পরিবর্তন করা যায় না, ভার্বের সাথে আইএনজি যুক্ত যদি থাকে এবং ইনফিনিটিভের ক্ষেত্রে টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাদেরও আমি পরিবর্তন করতে পারছি না। তাহলে বোঝা গেল যে নন ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্ব পার্থক্যটা কি? জি স্যার। জি স্যার। এখন একটু খেয়াল করে দেখেন, আমি যদি একটি প্রশ্ন আপনাদেরকে বলি, ধরেন মুখেই বলছি, শোনেন খুব কেয়ারফুলি প্রশ্নটি শোনেন। কিসের উপরে ভিত্তি করে ফাইনাইট ভার্বের রূপের পরিবর্তন হয় না? নাম্বার, পার্সন, জেন্ডার, টেন্স, বলেন তো। নাম্বার, Gender, পার্সন, sir. জেন্ডার, টেন্স। জেন্ডার, এক্স্যাক্টলি। জেন্ডারের উপরে ভিত্তি করে কিন্তু ফাইনাইট ভার্বের রূপের পরিবর্তন হয় না। তাহলে আমরা যদি বলি টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেটা কিনা ইনফিনিটিভ, এবং রিডিং ইজ আ গুড হ্যাবিট, যেটা কিনা জিরান্ড, এবং এটা নন ফাইনাইট ভার্ব। এখন আসেন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বকে আমরা কিভাবে চিনতে পারি? ফাইনাইট ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যেখানে প্রিন্সিপাল ভার্বকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটি হচ্ছে ইনট্রানজিটিভ, যেখান থেকেও সাধারণত প্রশ্ন আসে। আসেন তো দেখি ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। এখন ট্রানজিটিভ ভার্বকে আমরা কিভাবে চিনবো?
যেই ভার্বের অবজেক্ট থাকে, অবজেক্ট যুক্ত একটি ভার্বই হয়ে যায় কি? ট্রানজিটিভ ভার্ব। আমরা যদি একটু লিখি যে ভার্বটির অবজেক্ট রয়েছে তাই ট্রানজিটিভ ভার্ব হয়। যেই ভার্ব এর অবজেক্ট থাকে, অবজেক্ট থাকে তাই ট্রানজিটিভ ভার্ব হয়, তাই তো? ফর এক্সাম্পল অবজেক্ট আছে এমন একটি ভার্ব যদি বলি, আমি ফর এক্সাম্পল যদি বলি হি ওয়াক্স দ্য হর্স, সে ঘোড়াদেরকে হাঁটাচ্ছে। দেখেন তো, যখন বলা হচ্ছে হি ওয়াক্স দ্য হর্স, সে ঘোড়াদেরকে হাঁটাচ্ছে, তাহলে এই ওয়াক্স এর পর একটা ভার্ব আছে, কি একটা অবজেক্ট আছে না? তাহলে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে। বাকি রইল কি? ইনট্রানজিটিভ ভার্ব। আসেন এটাকেও সহজ করে দেখি। বাকি রইল ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব কি থাকে? ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। ইনট্রানজিটিভ ভার্ব এর অবজেক্ট থাকে না। ফর এক্সাম্পল এটাকে যদি আপনি মনে রাখতে চান, এক্সাম্পলে বলতে পারেন দ্য হর্স ওয়াক্স, দ্য হর্স ওয়াক্স। এখানে দেখেন তো ওয়াক্স এর পরে আর কোনো কথা আছে? না। অবজেক্ট নাই, তাহলে এটা হচ্ছে আর ইনট্রানজিটিভ। এখন এদেরকে সহজ করে যদি আরো সহজ করে মনে রাখতে চাই তাহলে বলতে পারি কি, ইনট্রানজিটিভ কথাটার মধ্যে ইন আছে, পাশাপাশি আমি যদি ইনট্রানজিটিভের সাথে ইনকমপ্লিটটাকে মিলিয়ে ফেলি সেটাতেও তো ইন আছে, তাই না? জি স্যার। জি স্যার। ইনকমপ্লিট। খেয়াল করে দেখেন, এটা যদিও সেন্টেন্স হয়েছে কিন্তু তাও আপনার কাছে কিছু একটা মনে হচ্ছে যে আরো কিছু থাকলে মনে হয় ভালো হতো। দ্য হর্স ওয়াক্স ইন দ্য ফিল্ড থাকলে হয়তো বা সেন্টেন্সটা আরো সুন্দর লাগতো, যে ঘোড়ারা মাঠে হাঁটছে। কিন্তু যেহেতু এরপরে অবজেক্ট না, এটা সেন্টেন্স হয়েছে কিন্তু একটু একটু কমপ্লিট লাগছে, তাই না? তাহলে ইনট্রানজিটিভ অর্থাৎ ইনকমপ্লিট, যেখানে আরো কিছু শুনতে ইচ্ছা করবে, এবং ট্রানজিটিভ যেটা হচ্ছে কমপ্লিট, আর কোনো কিছু শোনার আপনার আকাঙ্ক্ষা থাকবে না। যেমন আপনি যখন বলছেন দ্য হর্স ওয়াক্স ইন দ্য ফিল্ড, আর আপনার কোনো কিছু আকাঙ্ক্ষা নাই। তাহলে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ সহজে মনে রাখা যায়। যাই স্যার। ইনট্রানজিটিভ ইনকমপ্লিট। অক্সিলারি ভার্বে যায়। অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি। এই প্রাইমারি অক্সিলারি কি? আমরা সাধারণত প্রাইমারি অক্সিলারি কথা যদি বলি, আমরা একেবারে মুখস্থ করে বলতে পারি এস আর, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়্যার বিং, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন মুখস্থ করে বলতে পারি। কিন্তু আদৌ কি আমরা জানি যে প্রাইমারি অক্সিলারি কাজটা কি? অক্সিলারি ভার্ব বলা হয় সাহায্যকারী ক্রিয়া। এখন অক্সিলারি ভার্বের কাজটা কি বেসিক্যালি আমরা কি সেটা জানি? সাহায্যটা কিভাবে করে থাকে? অক্সিলারি ভার্ব আমরা ছোটবেলা থেকে জানি সাহায্য করে থাকে, কিন্তু সাহায্যটা কিভাবে করে থাকে? সাহায্যটা করে থাকে টেন্স বোঝাতে। কিভাবে টেন্স বোঝাতে সাহায্য করে দেখেন তো। আমি যদি বলি একটি সেন্টেন্স যে আই অ্যাম ইটিং রাইস, কোন টেন্সে আছে এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস স্যার। প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আমি যদি বলি আই ওয়াজ ইটিং রাইস, এটা কোন টেন্স? ফার্স্ট কন্টিনিউয়াস। পার্থক্য কোথায়? স্যার সাহায্যকারী ভার্ব। এম ওয়াজে। এম এবং ওয়াজ, এই তো। জি স্যার। তার মানে যখন আপনি অক্সিলারি ভার্ব বলছেন, এই অক্সিলারি ভার্বটি প্রাইমারি অক্সিলারি টেন্স বোঝাতে সাহায্য করে, এবং এই টেন্স আপনি এম এর পরিবর্তে ওয়াজ বসালেই পাস্ট টেন্স হয়ে গেল, এম থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে একটি প্রাইমারি অক্সিলারি টেন্সকে কিভাবে বোঝাতে সাহায্য করে সেটা তো আমার বুঝে ফেলাম আমি। সিমিলারলি আমি যদি বলি আই হ্যাড ইটেন রাইস বা আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস কোন টেন্স? পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু আমি যদি বলি আই হ্যাড ইটেন রাইস, কোন টেন্স? হ্যাভ হ্যাড, হ্যাভ হ্যাজ আর হ্যাড, এটা হবে পাস্ট ফার্স্ট পারফেক্ট। পারফেক্ট স্যার। পাস্ট পারফেক্ট। পার্থক্য কোথায়? স্যার হ্যাভ আর হ্যাড। হ্যাভ আর হ্যাড। তার মানে প্রাইমারি অক্সিলারি হচ্ছে কি সেন্টেন্সের টেন্স বোঝাতে সাহায্য করে। তাহলে লিখে ফেলি যে প্রাইমারি অক্সিলারি কি করে? প্রাইমারি
অক্সিলারি একটি সেন্টেন্স এর টেন্স বোঝাতে সাহায্য করে, একটি সেন্টেন্সের টেন্স বোঝাতে সাহায্য করে, তাই তো? এখন প্রাইমারি অক্সিলারি কোনগুলো? am, is, are, was, were, have, has, had, am being, is being, are being, am being, is being, are being, was being, were being, has been, have been, had been, এবং পাশাপাশি আমি যদি বলি ডু, ডাজ এবং ডিড, এরাও কিন্তু প্রাইমারি অক্সিলারি। ঠিক আছে, তাহলে লিখে ফেলেন। এই প্রাইমারি অক্সিলারি যদি আপনার বলা হয় যে প্রাইমারি অক্সিলারি কোন একটি সেন্টেন্সের টেন্স বোঝাতে সাহায্য করে, সেটা কি আপনি আগে জানতেন? একটু কমেন্ট করবেন তো। মাশাআল্লাহ স্যার, আপনি কত সুন্দর করে কথা বলেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আইরিন আক্তার বলছেন, থ্যাংক ইউ সো মাচ আইরিন। না, তার মানে এই জিনিসটা আপনাদেরকে বলেছিলাম যে প্রাইমারি অক্সিলারি কিভাবে কাজ করে, আমরা ভেতর থেকে যদি বুঝি তাহলে দেখবেন পড়াটা অনেক সহজ হয়ে যায়। অনেকে আছে ভেতর থেকে বুঝি না বলে ইংরেজিটা আমাদের কাছে কঠিন লাগে। এখন যারা নতুন করে ভেতর থেকে বুঝতে পারছেন তারা একটু বলবেন তো, ইংরেজির এখন যে কষ্ট বা ইংরেজি যে বুঝতে অসুবিধা, সেটা কি আমাদের এখন একটু কমেছে না? একটু বলেন তো, সত্যি কথা বলেন তো। অবশ্যই স্যার। ভয় লাগে? না স্যার। ভেরি গুড, মাশাআল্লাহ। আপনারা যখন কোর্সটা শেষ করবেন তখন দেখবেন ইংরেজিতে আপনি সব থেকে বেশি মার্কস পেয়েছেন। এবং মজার ব্যাপার হচ্ছে, আমার বিগত যে প্রাইমারি স্টুডেন্টরা আছে তারা প্রত্যেকে ইংরেজিতে সব থেকে, মানে 4 সাবজেক্টের মধ্যে ইংরেজিতে সব থেকে বেশি মার্কস তুলেছেন, এবং যেটা আসলে স্টুডেন্টদের মানে ভয়ের নাম। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারাও পারবেন। এরপরে আসেন আমরা যদি যাই মডাল অক্সিলারি। মডাল অক্সিলারিটা কি? মডাল অক্সিলারি হচ্ছে একটি সেন্টেন্সের মোড বোঝায়। মডাল অক্সিলারি সেটি হচ্ছে একটি সেন্টেন্সের মোড বোঝায়। উচ্চারণ হচ্ছে কি? মোড, তাই তো? তাহলে মডাল অক্সিলারি কাজ হচ্ছে কি? একটি সেন্টেন্সের মোড বোঝায়। এখন মডাল অক্সিলারি সাধারণত কোনগুলো হতে পারে? ফর এক্সাম্পল আমি যদি বলি শ্যাল, should, would, might, should, will, would, can, could, may, might, must, ought to, used to, এই জাতীয় কথাগুলো সাধারণত মডাল অক্সিলারি হয়। এখন মডাল অক্সিলারি কি করে? মডাল অক্সিলারি হচ্ছে একটি সেন্টেন্সের মোড বোঝাতে সাহায্য করে। এখন মডাল অক্সিলারি যে একটি সেন্টেন্সের মোড বোঝাতে সাহায্য করে, বেসিক্যালি মোডটা কি এটা আসেন বোঝায়। এখন এটাকে আমি একটা রিয়েলিস্টিক এক্সাম্পল দিয়ে বোঝাবো, আমার নানা নানুর কনভারসেশন দিয়ে। সেটা কেমন? আমার নানা নানু আমার বাসায় যখন আসতো, আমি যখন ছোট, তখন দেখতাম আমার নানা আমার নানুকে বলতো এটা দিল না কেন, আমার নানু বলতো এটা দিয়েছি দেখলো না কেন। তা আমি তো তখন ছোট মানুষ, আমি তাকিয়ে থাকতাম নানার দিকে বা নানুর দিকে, দেখলাম যে কথা বলছে ঠিকই, কিন্তু কে কাকে উত্তর দিল আমি কিছু বুঝতেছি না। পরে আম্মুকে জিজ্ঞাসা করলাম যে আম্মু কে কার সাথে কি কথা বললো, যে এটা দিল না কেন দেখলো না কেন। আম্মু পরে বলে যে তোমার নানা তোমার নানুর সাথে বলেছে এবং তোমার নানু তোমার নানার সাথে কথা বলেছে। তো এখন আমি যখন বললাম যে আচ্ছা এভাবে, পরে আবার আমি জিজ্ঞাসা করলাম যে এভাবে কেন কথা বললো তারা। স্যার বন্যা সরকার বলছেন, স্যার আমি আপনার সাথে কোনোদিনও কথা বলতে পারি নাই, খুব কষ্ট লাগে, আহারে। কিন্তু এভাবে যদি আমি সবাইকে আনমিউট করে দিই তাহলে তো আমি ক্লাসে আগাতে পারবো না স্যার। তো সেই জন্য ইনশাআল্লাহ কোনো না কোনো সময় কথা হয়ে যাবে, আপনি একটু হ্যান্ড রেজ করে রাখবেন, আমি আপনাদের হ্যান্ড মানে যখন আনমিউট করে দিই কয়েকজনকে আনমিউট করে দিই একসাথে চাইলে, ঠিক আছে? তাহলে যদি বলি যে স্যার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট, আচ্ছা ফ্রেন্ড রিকোয়েস্টের ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি, আপনি একটা টেক্সট করে রাখবেন, মানে একটা মেসেজ পাঠিয়ে রাখবেন আমাকে। আমি আসলে মেসেজগুলো চেক করা হয় ফ্রেন্ড রিকোয়েস্ট, সত্যি কথা বলতে গেলে লাস্ট 1 সপ্তাহে কত ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে সেটা আমি দেখি নাই। তো সেক্ষেত্রে একটু মেসেজ পাঠিয়ে রাখবেন আমার আইডিতে, তো তাহলে আমি মেসেজ দেখে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে?
টেক্সট কবেই করেছেন না, টেক্সটও দেখি নাই। আচ্ছা, টেক্সট করলেও কিছু কিছু টেক্সটের আমি রিপ্লাই দিই না। সেটা হচ্ছে কি, যদি আপনার ছবির মানে যদি আপনার প্রোফাইলের মধ্যে আপনার ছবি না থাকে সেটা একটা ব্যাপার, কারণ আমি কাকে রিপ্লাই দিচ্ছি সেটা একটা ব্যাপার। আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে যে ওই আপনার নাম যদি হয় অভিশপ্ত ব্রিজ, কিউট হারামি, এরকম নাম হলে আমি আবার মানে রিপ্লাই দিতে ভয় পাই। এটা কিন্তু আমি আবার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলছি। অর্থাৎ আমাকে আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এবং সে মেসেজও করেছে আমাকে, যার নাম ছিল অভিশপ্ত ব্রিজ। হারামি। হ্যাঁ, অভিশপ্ত হারামি। তো আমি পরে বললাম যে এটা কি ধরনের নাম হলো, এটা কেন, এবার এটা কেন হলো বুঝলাম না। স্যার এফবি নেম বলেন স্যার। আমার ফেসবুক আইডি, একজন আমাকে জিজ্ঞাসা করছে ফেসবুক আইডি, এটা যদি আমি বলতাম তাহলে তো আমি ফার্স্ট ক্লাসে বলে দিতাম। আমার ফেসবুক আইডি নিশ্চয়ই হিরো আলম দিয়ে হবে না, তাই না? তো এই হচ্ছে অবস্থা। একজন আমাকে ওই দিন ক্লাসে বলছে কোন একটা ব্যাচ থেকে, জানিস যে স্যার জাহিদ স্যার লিখে তো আপনাকে খুঁজে পেলাম না। না, আমার কথা ভাই, কোন মানুষ তার নামের পিছনে স্যার লাগিয়ে রাখে? দরকার আছে কোনো আমার নামের পিছনে স্যার লাগানোর? আমার নামটাই তো আমি, তাই না? তো এরপরে স্যার লাগাবো কেন আমি? তো এই হচ্ছে কিছু কিছু বোকা আছে, আপনারা কিছু কিছু বোকামি করেন। আচ্ছা, যাই হোক, তাহলে যদি আমরা বলি এই যে মডাল অক্সিলারি, ঠিক আছে, তাহলে যদি মডাল অক্সিলারি বলি সেক্ষেত্রে, আচ্ছা আমি আপনার নাম জানি না বাট আপনাকে চিনি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চেনেন যে, অনেক ধন্যবাদ। নাম না জানলেও সমস্যা নেই, ঠিক আছে। তাহলে যদি আমরা বলি মডাল অক্সিলারি, যেটাকে বলা হচ্ছে মোড, তাহলে মোড সাধারণত কি? আরে পুরো নাম এত দিনে জানেন না? তাই পুরো নাম কি আমার বলুন তো? জাহিদুল ইসলাম সজল। হ্যাঁ, জাহিদুল ইসলাম সজল। এই পুরো নাম এত দিনে জানেন না, মানে কি অদ্ভুত। আপনারা জাহিদ আর জিহাদ নিয়ে যে কনফিউজ হয়ে যান, এটাই তো আমার কাছে অবাক লাগে, যে আরে দুইজন মানুষ আপনি এক নামে ইয়ে করেছেন। আচ্ছা, যাই হোক, তাহলে মডাল অক্সিলারি, নানা নানুর কনভারসেশন যেটা বলছিলাম, সেই কনভারসেশনটা কি? যে একজন বলছে কি, যে দেননি কেন? কি বললো না কেন, দিল না কেন, আরেকজন বলছে দিয়েছি দেখলো না কেন, তাই তো? দিস। এখন যদি আমি বলি যে এই যে দিয়েছি দেখলো না কেন এবং বললো না কেন, আমি তো বুঝি নাই কে কার সাথে কথা বলছে। পরে আমি বললাম যে আচ্ছা এভাবে কথা বললো কেন? আম্মু বলে যে এভাবেই কথা বলে বড়রা। তো বড় হয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, আমার নানার মোড বেশি ছিল। মোড মানে কি? ভাব। এখন নানার ভাব বেশি ছিল, তাই সে ডিরেক্টলি কথা বলবে না, সে অন্য দিকে তাকিয়ে ভাব নিয়ে বলছে আই দিল না কেন। এখন আমার নানুর কি আর কম ভাব আছে? লেডিস ফার্স্ট সবসময়। আমার নানু ডাবল ভাব দিয়ে বলছে দিয়েছি দেখলো না কেন। মাঝখান থেকে আমি ছোট বাচ্চা, আমি আসলে কিছুই বুঝি নাই। তো ব্যাপারটা হচ্ছে তাদের যে কনভারসেশন সেই কনভারসেশনটা ছিল কি? মডাল অক্সিলারিতে। এবং এই মডাল অক্সিলারি গুলো হচ্ছে সেই ভার্ব যারা হচ্ছে সরাসরি কোনো কথা না বলে একটা মোড বোঝাতে সাহায্য করে। তাহলে আমি যদি বলি মডাল অক্সিলারি, ফর এক্সাম্পল আপনি যদি বলেন ইউ কুড ডু দ্য ওয়ার্ক, ইউ কুড ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে পারতে। সরাসরি বলছে যে কাজটি করো, সরাসরি বলছে কাজটি না, করো না, করতে বলছে কি পারতে। তুমি কাজটি করতে পারতে। সিমিলারলি আপনাকে যদি বলেন ইউ শুড নট টাচ ইট, তোমার এটি ধরা উচিত নয়। বলেছে এটি ধরো না, সরাসরি কিন্তু বলছে না, বলছে তোমার এটি ধরা উচিত নয়। তাহলে এই কথাগুলো একটু মোড দ্বারা বোঝাচ্ছে বলে এরাই হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। বোঝা গিয়েছে মডাল অক্সিলারি? জি স্যার। জি স্যার।